নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, এতক্ষণে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায়, দূরদর্শনে দেখেছেন, কিন্তু তা নিয়ে কিছু কথা বলার জন্যই, আপনাদের সাথে আলোচনা করার জন্য এবং আপনাদের মতামত জানার জন্যই এই বিশেষ অনুষ্ঠানটি করতে যাচ্ছি। তার আগে একটি কথা বলে রাখি, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, যারাই নতুন হবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আজকের অনুষ্ঠানটি হলো বাংলায় হকার উচ্ছেদ একটি মেলায় পরিণত হয়েছে। যদি বলেন একে মেলায় কেন বললাম, তার সেই বিশ্লেষণে আসছি। আপনারা একটু ধৈর্য ধরে আশা করি ভিডিওটি সম্পূর্ণ বক্তব্য শুনবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। নতুন সরকার এসছে বাংলাতে। 15 বছর তৃণমূল সরকার রাজ করে তাদের মানুষ বহিষ্কার করেছে এবং নতুন একটি সরকার এসছে, বিজেপি পরিচালিত সরকার, কেন্দ্র শাসিত সরকার, এবং যাকে বলা হয় বিজেপির ভাষায় ডবল ইঞ্জিন। তো ডবল ইঞ্জিন সরকারে যারা হিন্দু প্রেমী এবং জাতিগতভাবে বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা সকলেই ভোট দিয়েছেন। বলবো কে ভোট দিয়েছেন আর কে দেননি আমি তো আর দেখতে যাইনি, আর আমরা সেই অর্থে রাজনীতিও করি না। অতএব আমরা সমাজের কথা তুলে ধরি। আমরা বলবো যে হ্যাঁ, হিন্দুরাই ভোট দিয়েছেন। তো যে সকল হিন্দুরা ভোট দিয়েছেন তারা সবাই যে কোটিপতি, বড় বড় বিজনেসম্যান বা বড় স্টার, তারপরে সব জমিদার বাবুরাই ভোট দিয়েছেন তা তো নয়। দেখবেন ভোটের সময় বড়লোক এবং শিক্ষিত সমাজের যারা প্রভাবশালী লোক, তাদের ভোট নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। তারা ভোটটাকে সেই অর্থে জীবনের বিশেষ একটা অঙ্গ হিসাবে দেখেও না এবং তা নিয়ে এদের মাথা ব্যথাও নেই। কিন্তু এই ভোট নিয়ে যারা উচ্ছ্বাসিত থাকে এবং যারা লাফালাফি করে, যারা অনেক দলের পিছনে ছোটে, মিটিং মিছিলে গিয়ে হাজির হন, এবং দেখবেন কোনো জায়গায় পথচারী যদি ভোটের আগে মিটিং হয় সেখানেও দাঁড়িয়ে তারা শোনেন, সেটা হচ্ছে অতি সাধারণ লোক, বিশেষ করে দিনমজুর এবং সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোই বেশি। এই টোটোওয়ালা বলুন, ভ্যানওয়ালা বলুন, আর হকার বলুন, চায়ের দোকানদার বলুন, রাজমিস্ত্রি লেবার বলুন, হেল্পার বলুন, এই ধরনের মানুষই কিন্তু মিটিং মিছিলে ভিড় করে এবং তারাই কিন্তু দাঁড়িয়ে মিটিং শোনে এবং কোনো একটি দল, মানে সময়কালে কোনো একটি দলকে সমর্থন করে তারা ভোট দেয়। সে যে দলই দিক না কেন, কিন্তু কাউকে না কাউকে সমর্থন করে তারা ভোট দেয়। তাদের কিছু স্বপ্ন থাকে। কি স্বপ্ন থাকে? এবং এই সরকার দেখিয়েছেন যে পরিবর্তন হলে, পরিবর্তন করলে লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার হবে, সবে 3000 পাবে, বিধবারা 2000 পাবেন, বার্ধক্যরা 2000 পাবেন। যে ছেলেমেয়েরা চাকরির জন্য তৈরি হবেন তাদের জন্য এককালীন 15,000 টাকা দেবেন। গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাবেন। গ্যাস, রান্নার গ্যাস 500 টাকায় পাবেন। এরকম বিভিন্ন ধরনের স্কিম বা বলতে পারেন প্রকল্প তারা ভোটের প্রচারে রেখেছেন এবং সেগুলো এক এক করে বাস্তবায়িত করছে। যেটা এরা বিরোধী থাকাকালীন বলেছে ভাতার সরকার, এইভাবে সমাজ উন্নয়ন হয় না, বাংলার উন্নয়ন করা যায় না, বাংলাকে দেউলিয়া করে দিচ্ছে অর্থনৈতিক দিকে, বহু টাকার ঋণ নিচ্ছেন। হ্যাঁ, তারাই বলেছেন। আজকে তারাই কিন্তু ভাতার সরকারে পরিণত হয়ে গেছে। সে মানুক না মানুক, হয়তো আমার কথাটা কোনো বিজেপি সমর্থকদের কানে গেলে হয়তো খারাপ লাগবে বা আমাকে গালাগাল করতে পারেন, কিন্তু দাদাভাই আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না। যেটা বাস্তব, যেটা দেখতে পাচ্ছি, যেটা সবাই শুনতে পাচ্ছে, আপনিও শুনতে পাচ্ছেন, আমিও শুনতে পাচ্ছি, আগেও যেটা শুনেছি বা এখন যেটা শুনেছি সেটাই তুলে ধরা আমাদের কাজ, সেটাই তুলে ধরছি। অতএব গালাগাল করার আগে বা অপছন্দ করার আগে কথাগুলো মিলিয়ে দেখবেন যে কথাটা সঠিক কি ভুল বলছি, তারপরে বিচার বিবেক করে কথা বলবেন। কাউকে, সে তৃণমূল হোক আর সিপিএম হোক আর কংগ্রেস হোক আর বিজেপি হোক, কাউকে অন্ধভাবে ম্লাইনভাবে সমর্থন করে যা খুশি বলবেন, এটা কিন্তু বাস্তব নয়, অবাস্তব হয়ে যায় সেটা। তাই বাস্তবের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যেটা সত্য সেটাকে বলতেই হবে। এবার আমরা দেখলাম কি, গ্রাম বাংলাতে প্রচুর মানুষ সকালবেলা হলে ট্রেন ধরে ছোটেন। কেন? কারো শিয়ালদায় দোকান, কারো হাওড়ায় দোকান, কারো কলকাতা কোনো বাজারে, কোনো হাটে, এরকম নানা জায়গায় ফুটপাতে উপরে দোকান, কোনো প্ল্যাটফর্মের উপর দোকান, এবং
সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে প্রান্তেই যান না কেন, যেখানেই শহর বলে আছে সেই শহর অঞ্চলে কিন্তু প্রচুর হকারি করে তার জীবিকা এবং জীবিকা উপার্জন করেন এবং তার জীবনযাত্রা তার উপরেই নির্ভরশীল। আমার শরীরটা একটু খারাপ, গলাটা একটু কাশি আছে বলে খিচখিচ করছে, একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, একটু মানিয়ে নেবেন। যাই হোক, তো এই যে হকার এবং এই যে গজিয়ে ওঠা শহরের উপরে এইভাবে দোকানদারি করা এবং এই প্রথাটা কিন্তু আজকের নয়, শুধু তৃণমূল জামানায় নয়। যদি বলেন তৃণমূল সরকার বসিয়েছে তাহলে কিন্তু এটা ভুল ধারণা হবে। এটা আমি আমার ছোটোবেলার থেকে দেখে এসেছি, সেই বাম আমল থেকে এই হকারের ব্যবসাটাও। তৃণমূল কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি যে দোকানপাটকে সরিয়ে নিয়ে ছোট করে রাস্তা চওড়া করে আবার অনেক মার্কেটও করে দিয়েছে তাদের জন্য, মানে যাদেরকে উচ্ছেদ করেছে তৃণমূল আমলেও উচ্ছেদ হয়েছে, কিন্তু তার একটা কিন্তু সীমা রেখেছে এবং তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করেছে অনেক জায়গায়। হয়তো 100% করতে পারেনি, কিন্তু যেখানে যেখানে করেছে তার মধ্যে বেশ কিছু জায়গায় পুনর্বাসনেরও একটা ব্যবস্থা করে দিয়েছে, যে তোমাদের দোকানটা সরিয়ে নিয়ে গিয়ে তোমাদের ব্যবসাটা সরিয়ে নিয়ে অমুক জায়গায় মার্কেট করে দিচ্ছে, এই জায়গায় দোকানদারি করো, এরকম করেছে। হয়তো সব জায়গায় করেনি, করতেও পারেনি, কিন্তু তারা এদেরকে বেরোজগার করেননি। তো আজকের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শহরতলিতে যারা এই হকারি ব্যবসা করে দোকানপাট করে, চায়ের দোকান থেকে শুরু করে নানা রকম দৈনন্দিন ঘরের জিনিসপত্র টুকটাক যেগুলো লাগে, সেই আপনার চিরুনি থেকে শুরু করে, আয়না থেকে শুরু করে, মেয়েদের ফিতে থেকে শুরু করে, খেলনার জিনিস থেকে শুরু করে, বই খাতার দোকান থেকে শুরু করে, মানে প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনীয় দোকান, এই সানগ্লাসের দোকান, লাইটারের দোকান, ঘড়ির দোকান, নানা ধরনের ব্যবসা এই হকারিরা করে। এবং এর উপর দিয়ে আমার বাড়ির পাশেই আছে একজন, শিয়ালদাতে করতেন, তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন আর উনি মানে দোকান এখান থেকে গিয়ে যে শিয়ালদায় গিয়ে দোকান লাগাবে সেই পরিস্থিতি ওনার নেই, উনি এখন আর যায় না, বয়স হয়ে গেছে। কিন্তু ওই করে উনি লেখাপড়া অবধি জানেন না, ওই করে ওনার বৃদ্ধ মাকে খাওয়া দাওয়া করিয়ে তাকে ডাক্তার মেডিকেল সব কিছু করে সুস্থ রেখেছেন, তার পরিবারকে সুস্থ রেখেছেন, বাড়িঘর করেছেন, দুই মেয়ের বিয়ে দিয়েছেন, আমার চোখে দেখা। ঠিক এইরকমই আজও যারা হকারি করে তারা তার উপরে নির্ভর। এইবার এই সরকার আসার সাথে সাথে মানে সরকার এমনও হয়েছে, বুলডোজার অনেক জায়গায় চলেছে, যেখানে সরকার গঠিত হওয়ার আগেই মানে শুধু পরিবর্তন হয়েছে, ভোটের রেজাল্ট বেরোনোর পরই বুলডোজার চলেছে, এরকমও নমুনা দেখলাম। আবার অনেক জায়গায় তারপরে সরকার গঠিত হওয়ার পরে সকালে নোটিশ, দুপুরে ভাঙচুর হচ্ছে, মাল সরিয়ে নিয়ে যাওয়ারও কোনো পরিস্থিতি পায় না। বহু মাল, বহু লাখ লাখ টাকার জিনিস তাদের রাস্তায় গড়াগড়ি খেয়ে নষ্ট হয়েছে। তাদের আর্তনাদ, চিৎকার, এবং তারা আজকে সরকারের কাছে আবেদন করছে যে আমরা তাহলে কোথায় যাব, আমরা রাতারাতি বেকার হয়ে গেলাম, এবং আমাদের যে পরিবারজন আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের কিভাবে মানুষ করব, তাদের কিভাবে লেখাপড়া শেখাবো, এবং তাহলে কি করব, আত্মহত্যা করব? আমাদের কোনো ব্যবস্থা তো করার দরকার ছিল সরকারের। এবং আমরা হিন্দু সমাজের লোক, এবং আমরা যখন ভোটের রেজাল্ট বেরিয়েছে সকাল থেকে আমরা নাচানাচি করলাম, গেরুয়া আবির মাখলাম, আনন্দে উচ্ছ্বাসিতে লাফালাম, বিকেলবেলা চোখের জল ফেলছি। এটা কি করুণ দৃশ্য! দেখুন, এই যে গল্পটা আপনাদের সামনে পড়ছি, আপনাদের অনেকের কাছেই মনে হবে যে আপনি সরকারের বিরোধিতা করছেন। না, আমি কোনো সরকারের বিরোধিতা করার মতন মানুষ না, আমি কোনো পার্টির ঝান্ডার তলে নিয়ে বসে প্রতিবাদও করতে যাচ্ছি না, কিন্তু শুধু আপনাদের কাছে আবেদনটা রাখছি, বাংলার মানুষের কাছে, আপনাদের কাছে ঘটনাগুলো তুলে ধরছি। এই সরকার তো বলেছিলেন, ভোটের পূর্বেও বলেছিলেন যে কোনো হিন্দু নাম কাটা যাবে না, তাও দেখলাম তার উল্টোটা। দ্বিতীয়ত কথা, এখনও দেখলাম চাকরি কর্মসংস্থান হবে, একথাও বলেছিলেন, করে দেবেন, হয়তো করবেও, কিন্তু বিরোধী দলনেতা যিনি আজকের মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন বিরোধী দলনেতা। তখন তিনি বলেছিলেন যদি কোনো জায়গায় এই সরকার বুলডোজার চালায় তো আমি গিয়ে সেই বুলডোজারের সামনে দাঁড়িয়ে থাকবো, যদি কাউকে নোটিশ দেয় তো আমার বিজেপি কর্মীরা, বিজেপির নেতারা এবং স্বয়ং আমি গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো, কাউকে বেরোজগার করা যাবে না, তাদের আগে পুনর্বাসন দিতে হবে, তারপরে ভাঙতে হবে। এই কথা উনি নিজের মুখে বলেছিলেন, ঠিক যেরকম প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী থাকাকালীন যে কথাগুলো বলেছেন, 100 ডিগ্রি ঘুরে গিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বলছেন, আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও ঠিক সেম জিনিস করছেন। আমি বলবো না যে এই যে হকারদের অন্যায় ন্যায় সেটা সরকারের বিবেচনা, আমি কারো এখানে দোষ গুণ বিবেচনা করার মতন উপযুক্ত মানুষও না, শুধু বাংলার মানুষের কাছে এই তুলে ধরছি। এই লোকগুলো কি কোনোদিন স্বপ্নে ভেবেছিল যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদেরকে বেকার, আমাদের কর্মসংস্থান চলে যাবে, রাতারাতি আমরা ফুটপাতে নেমে চলে আসব? তাহলে এই মানুষগুলো এখন কি করবে? এবার আপনি ভাবছেন যারাই
হয়তো আমার এই কথাটা যারা সমর্থন করছেন না তারা হয়তো ভাবতে পারেন সারা পশ্চিমবাংলায় 1000 হবে, আর 5000 মানুষ বেকার হবে, তারা অন্য কিছু বেছে নেবে। বলে দেওয়াটা খুব সহজ ব্যাপার, 5000 নয়, কয়েক লাখ লোক বেকার হয়েছে। পরিবার ধরে বলছি না, পরিবারের সংখ্যা যদি ধরা হয় তাহলে কোটিতে পৌঁছে যাবে। শুধু ভাববেন এটা একটা শহরে হয়নি, এটা আমি প্রথমেই বলেছি যে উত্তরবঙ্গ থেকে, যেখানে উত্তরবঙ্গ ঢেলে ভোট দিয়েছে, সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় শহরতলিতে যেখানেই দোকানপাট ছিল, ফুটপাতে হকার সব ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে ভাবুন কত লাখ লোক বেকার হয়ে গেছে, এবং তাদের পরিবারকে নিয়ে কত মানুষজন আজকে হাহাকার করছে তার রুজি রোজগারের জন্য। এবার যারা হয়তো চাকরি করেন বা বড় ব্যবসাদার বা বড় কিছু হাতের কাজ জানেন, সেইভাবে কোনো জায়গায় করেন বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, বা আপনি হয়তো পুঁজিবাদী বড় ব্যবসাদার, বা আপনার কর্মটা অন্যরকম, আপনি হয়তো হকারি করছেন না, তাই আপনার কাছে এটা হয়তো মনে হতে পারে যে না, সরকার যেটা করেছে ঠিক করেছে, সেটাও আপনি মন্তব্য করতে পারেন, এবং আমিও হয়তো ভুল বলতে পারি। কিন্তু আপনি ভাবুন আপনার বাড়ির আশেপাশে যা থাকে, বা আপনারই কোনো আত্মীয়, আপনারই কোনো বন্ধু, যাকে কালকের আপনি বন্ধু মনে করতেন, হকার হলেও তাকে আপনি আপনার লেভেলেই মনে করেছেন, কারণ এই সমাজেরই সে একজন মানুষ, হয়তো কোনো না কোনো প্রকারে আপনার বন্ধু ছিল। আজকের যখন দেখছেন তিনি তার রুজি রোজগারের জন্য হাহাকার মতন আর্তনাদ করছেন, আপনার কাছে এই জিনিসটা কেমন লাগছে? কর্মসংস্থান, শিল্প এই রাজ্যে কি আসবে, কি হবে, এ তো পরের কথা, কিন্তু প্রথমে কি হলো, প্রচুর মানুষ কিন্তু কর্মস্থান হারালো। তো এই জিনিসটায় বাংলার বুকে অর্থনৈতিক প্রভাবও পড়বে, এবং বহু মানুষের দুঃখ দুর্দিন দুর্দশাও কিন্তু নেমে আসলো। ঠিক যেরকম অনেকেই আজকাল বলছেন, তিলক কেটে ফোনের সামনে চলে আসছেন, বলছেন যে গরু কে পুষতে বলেছে হিন্দুদের, কেন পুষবে, কেন তারা বিক্রি করবে। এই হকার যেরকম উচ্ছেদের সাথে গরুর ব্যাপারটাও সেরকম হয়েছে। দেখুন, আমি যে এলাকায় থাকি তার পাশের পাড়াতেই ঘোষ পাড়া বলে একটা পাড়া রয়েছে, মানে তাদের টাইটেলের সাথেই তা পাড়াটা। এই ঘোষেদের ব্যবসা, প্রত্যেক বাড়িতে গরু, এবং এরা কি করে, ভোর 3টের সময় ওঠে, এবং ম্যাক্সিমাম লোকের গলায় কিন্তু তুলসী মালা, এবং তারা হিন্দু ধর্মীয় মানুষ, যেহেতু ঘোষ আপনারা বুঝতে পারছেন। এই মানুষগুলো রাত 3টের সময় উঠে কি করে, গরুর দুধ দোয়ায়। একটা গরু না তো, আপনার অনেক গোয়ালে গরু থাকলেই যে সবাই নিয়ে দুধ বিক্রি করে তা না, একটা লোক হয়তো 3টে বাড়ির দুধ দোয়ায়, সে কালেকশনটা করে 3 বাড়ির থেকে মিলিয়ে হয়তো দেখা যায় 100 লিটার দুধ হলো, তারপরে সেই ক্যান বাজারে নিয়ে গিয়ে মিষ্টির দোকানে হোক বা যেখানে বিক্রি করার, সেখানে সে প্রত্যেক দিন সাপ্লাই করে, এবং অনেক ঘোষ আছে বাড়ি বাড়ি গিয়ে দুধ দিয়ে আসে। একটা জিনিস জানবেন, আমাদের দেশে মদ লোকে লাইন দিয়ে কেনে, কিন্তু দুধ কিন্তু দুধওয়ালা এই ঘোষ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়। তাই যারা মদ পান করেন তারা লাইন দিয়ে প্রকাশ্য, দিবালোকে রাত্রেবেলাই হোক আর দিবালোকেই হোক, লাইন দিয়ে প্রকাশ্য কিন্তু কিনতে হয়, এবং ট্যাক্স দিয়েই কিন্তু তাদের সেই কিনতে হয়। তাই সেখানে আপনাকে গিয়ে লাইন দিতে হয়, আর আপনার বাড়িতে দুধওয়ালা কিন্তু এসে পৌঁছে দেয়। তা আপনার বাচ্চাটার মুখে দুধ তোলেন কিন্তু ওই গোয়ালাদের থেকে। কিন্তু এই দুধ বিক্রি করে তাদের কিন্তু গরু পোষা সম্ভব না। একটা জার্সি গাই যদি হয় তো তার পিছনে পার ডে 1000 টাকা খরচা আছে মিনিমাম, পার ডে তার খাদ্য খাওয়ার। এবার এরা কি করে, উত্তরপ্রদেশ বিহার থেকে ছোট বাচ্চা কিনে নিয়ে আসে, নিয়ে এসে সেই জার্সি গাইটাকে বড় করে, তার যখন আবার সে গাভিন হয়, সেই বাচ্চা দেয়, সেই বাচ্চাটা আবার রাখে, তাকে আবার বড় করে, না হলে বিক্রি করে, আর তার যে এই যে খাইয়ে দাইয়ে তাকে একেবারে তেলপানা বানাচ্ছে, তারপরে যে তার দুধটা হয় সেই দুধটা বাজারে বিক্রি করেন, এবং ঘুঁটে গোবর তো আছেই। তার সাথে সাথে যদি ছেলে বাচ্চা হয় সেটাকে লালন পালন করে বছর 2 পরে হয়তো এরা বিক্রি করে দেয়, কারণ সেটা তো তার কাছে রাখা সম্ভব না। আর যখন এই দুধটা বন্ধ হয়ে যায়, দুধের ইয়েটা থাকে না, তখন তারা এই ঈদের সিজনে তারা বিক্রি করে সেই পয়সাটা তোলে। কারণ ঈদের সিজন ছাড়া একটা গরু যদি 25,000 টাকায় এমনি বিক্রি হয়, ঈদের সিজনে সেই গরুটাই গিয়ে 2 লাখ টাকায় বিক্রি হয়। এইভাবে তাদের গরু পোষা সম্ভব, বা এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। শুধু গোয়ালা ঘোষণা না, হিন্দু বলতে গ্রাম প্রান্তিক এলাকায় তারা। এবার যদি মনে করেন যে না, তারা এটা করতে পারবে না, সেই বাচ্চা নিয়ে আসতে গেলেও রাস্তায় দাঁড় করিয়ে গরু ছেড়ে দেওয়া হবে, সার্টিফিকেট চাইবে, আবার সে ওই 2 বছরের ছেলে গরুটাকেও বিক্রি করতে পারবে না ঈদের আগে,
বা যে গরুটার 14 বছর বয়স হয়নি তার আগে বিক্রি করতে পারবে না, তাহলে কিন্তু এই ঘোষেরা এই গরুর ব্যবসা ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দেয়, আপনার বাড়িতে দুধটা কোথা দিয়ে আসবে এটা একটা ভাবনার বিষয়, এবং মিষ্টির দোকানগুলো কিভাবে চলবে এটাও ভাবার বিষয়। আমার সাথে অনেক ঘোষের কথা হয়েছে, বলছে দাদা অনেক হয়েছে, আর গরু পুষবো না, গরুর ব্যবসা আর করবো না, যা হওয়ার হয়ে গেছে, মাঠে ঘাটে গিয়ে দিনমজুরি খাটবো, তবু আচ্ছা, মাটি কোপাবো, কী করবো। গরু আমরা অ্যাকচুয়ালি দুধের যা ব্যবসা হয় তা দিয়ে গরু পোষার মতো সম্ভব না, উল্টো ঘাটতি থাকে। কিন্তু আমরা এই সিজনে গরুগুলো আবার বিক্রি করে দিয়ে আমাদের একটা মোটা অঙ্কের পয়সা আসে, সেই হিসাবে আমাদের এই ব্যবসাটা চলে। আজকের দিনে আর দুধ বিক্রি করে যে গরু পোষা যায় সেই দিন নেই। তো আমরাও তৈরি হচ্ছে, কি করবো আর, পিঠ যখন দেয়ালে ঢেকে গেছে গরু বন্ধ করে দেবো। তো দেখবো বাবুদের বাড়িতে এখন কোথার থেকে দুধ আসে। এবং এই গরুর ব্যবসার সাথে সাথে এই চামড়া দিয়ে জুতো থেকে শুরু করে অনেক কিছু হয়, এর সাথে কিন্তু অর্থনৈতিক একটা বিরাট ব্যাপার থাকে। কিন্তু সেখানেও ধর্মটা দিয়ে সব কিছুতেই ধর্ম ঢোকালে, সে মুসলিম ধর্ম হোক, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম হোক, আর হিন্দু ধর্মই হোক, সব ধর্ম দিয়েই কিন্তু সামাজিক ডেভেলপ আসে না। ধর্ম হচ্ছে শ্রদ্ধা ভক্তির ব্যাপার, একটা শান্তি শৃঙ্খলার ব্যাপার। কিন্তু সেখানে এসব করে সামাজিক উন্নয়ন কিন্তু সম্ভব না। এবার সেই মানুষগুলো যে রাতারাতি প্রচুর ঋণ লোন মাথায় নিয়ে এই যে সে ব্যবসাটা বন্ধ হয়ে গেল, সেই মানুষগুলোই বা কী করবে। এটাই আপনাদের কাছে আজকের আমার প্রশ্ন। যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, বা সরকারের যদি এটা একদম সঠিক জিনিস, সঠিক প্রপোজালে কাজ করে থাকেন সেটাও আপনারা বলবেন যে হ্যাঁ সরকার যা করছেন সেটা ঠিক করছেন। কারণ আপনাদের মতামতই হচ্ছে সবথেকে বড় মতামত, আপনারাই জনতা জনার্দন। আমরা তো আপনাদের সামনে শুধু তুলে ধরা কাজ, তাই তুলে ধরি। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে অনেক শহরের বাবু অফিস থেকে যখন ফেরে, সেও হয়তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস দেখলাম ওই হকারের থেকে কেনেন। আর আজকাল হকারের ব্যবসাও কিন্তু খুব টাফ চলছিল। যদি বলেন কেন, এই ফ্লিপকার্ট বেরিয়ে নানা রকম কোম্পানি বেরিয়ে দেখছেই পাচ্ছেন যে ঘরে বসে অনলাইন তো চলছেই। তো যাই হোক, আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করলাম। আপনাদের মতামতের আশায় থাকলাম। আপনারা জানাবেন যে সরকারের এই প্রস্তাব আপনারা কিভাবে গ্রহণ করছেন এবং কতটা ন্যায় যুক্তিসঙ্গত। আপনাদের কাছে আবেদন করছি। আমি কিন্তু বললাম না যে এটা ঠিক না, ওটা ঠিক, এটা ভালো, ওটা মন্দ। শুধু আপনাদের কাছে এই সমাজের এখন এই হকার উচ্ছেদ মেলা গল্পটি তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লাগলো, এবং সত্যি কি বাংলা এগোচ্ছে এবং উন্নতির পথে যাচ্ছে, উন্নয়নের পথে যাচ্ছে, সেটা আপনাদেরই কমেন্টের আশায় থাকবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।